নমস্কার, ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর 1টা। আজকের ব্লগটা আমি এই সময় থেকেই শুরু করছি। দিদি এসেছিল দিদির মেয়েকে নিয়ে কটা দিন থাকবে জন্য, কিন্তু বাবুর শরীরটা কালকের থেকে এতটাই খারাপ, ওই জন্য এখনই দিদি চলে যাচ্ছে মা বাবুকে নিয়ে একবারে সোজা শিলিগুড়িতে। তো আমি ওই বাড়িতেই যাচ্ছিলাম। তো যাওয়ার সময় এই গাছটা দেখে মনে হলো একটু তোমাদেরকে দেখাই। আজকে দেখো, এই গাছটায় অনেক কটা জারবেরা একসাথে ফুটেছে, প্রায় 6-7টা হবে। তো বাবুর শরীরটা খারাপ জন্যেই দিদি বলল যে আর দেরি করার দরকার নেই, আগে বাবুকে ডাক্তার দেখানোটা খুব দরকার। বাবুর ডেট ছিল আর কয়েকদিন পরে ডাক্তার দেখানোর, কিন্তু শরীরটা খারাপ হওয়াতে এদিক থেকে দিদি চলে যাচ্ছে মা বাবুকে নিয়ে, আর ওদিকে তো ডাক্তারের কাছে নামটা আগেই লিখিয়ে রেখেছে, তো গিয়ে সোজা বাবু আগে দেখিয়ে নিতে পারবে। আর আমিও এসছি ওই জন্য যে একটু মা বাবুর সঙ্গে দেখা করি। আর এদিকে দেখো, বাবু আমার হাতটা এমন শক্ত করে ধরছে, মানে বুঝতে পারি বাবুর মধ্যে না একটা ভয় কাজ করছে সব সময়, হয়তো মানে ভাবছে সব সময় যে এই বুঝি ছেড়ে চলে যাব। এই কষ্টটা যে এত খারাপ লাগে নিজের চোখে দেখতে, যে তোমাদের কি বলবো। এখন পরের দিন সকাল 7টা। কালকে আর তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই এখন থেকে আবার শুরু করলাম। মেয়েরা গেল পড়তে, আর এখন বাজে সকাল 7টা। যত তাড়াতাড়ি পারবো সকালবেলায় ঘরের কিছু কাজ যেগুলো থাকে রোজের সেগুলো সেরে আমিও যাব শিলিগুড়ি। চেষ্টা করব মানে 8টার মধ্যে গাড়িতে ওঠার, নইলে ওদিকে দেরি হয়ে যাবে। তো এখন এদিকে যে কাজগুলো আছে সেগুলো করি, আর সেগুলো করতে করতেই বরং তোমাদেরকে বলি যে হঠাৎ করে কেন শিলিগুড়িতে যাচ্ছি বা কিছু, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে গেলে আরও দেরি হয়ে যাবে। এখন প্রচণ্ড স্পিডে কাজ করে আমাকে খুব তাড়াতাড়ি আগে বাড়ির থেকে বেরোতে হবে। চলো কাজটা করতে করতে এখন তোমাদেরকে যত সব তাড়াতাড়ি জানাচ্ছি। করে পারছি আগে ঘরের কাজগুলো শেষ করে নেই। তবে বিশেষ কিছু করব না, রান্না বান্নার দিকে তো যাওয়ার সময়ই পাবো না। খালি বাসি বিছানাটা তুলে একটু ঘরগুলো ঝাড় দেওয়া, কিছুটা গুছিয়ে রাখা, যাতে হেয়াজি আর অসুবিধে না হয় বা ওদের পাপার অসুবিধে না হয়। কালকে এখান থেকে মা বাবু যখন গেল সোজা ডাক্তারের কাছে, তো ডাক্তার দেখানোর সাথে সাথে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে জানতে পারলাম যে কালকেই বাবুর ডায়ালিসিসটা শুরু করে দিয়েছে। তো ওটা শোনার পর থেকে এতটা বেশি মন খারাপ হয়ে গিয়েছিল যে কি বলবো। আমি তো তখন আর যেতে পারিনি, আর ওদিক থেকে সবাই বলল যে এখনই এত হুড়োহুড়ি করে আসার দরকার নেই। তবে আমার হাজবেন্ড চলে গিয়েছিল, আমি ছিলাম। তারপরে ও তো চলে এসছে আবার রাতে। তো আজকে সকালবেলায় আমি যাব। ও যেহেতু এখন আর যাবে না, ভিজিটিং আওয়ার একটা আছে 11:30 থেকে 12টা, আবার বিকেল 5টার থেকে 6টা। ও বলল যে তুমি তাহলে এখন চলে যাও, হিয়াজিয়াও পড়তে গেছে, ওদেরকেও আনতে হবে। ও একবারে 3টে নাগাদ বেরিয়ে যাবে, আর আমি এখান থেকে রওনা দিয়ে দেব মানে যতটা সম্ভব তাড়াতাড়ি, কারণ ওদিকে গিয়ে নইলে আমি আবার ভিজিটিং আওয়ারটা হয়তো ধরতে পারবো না। সেজন্য ঘরে যতটুকু কাজ আমার না করলেই নয়, সেটা একটু করে তারপরে বেরিয়ে যাব। তা বাবুর শরীরটা যে খুব খারাপ সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু তাই বলে যে ডাক্তার দেখানোর সাথে সাথেই ভর্তি করে দেবে ডাক্তারবাবু, এটা বুঝতে পারিনি। আর যেহেতু আজকে যাচ্ছি, জানি না আজকে আসবো কি না বা কি, তো এই কয়েকদিন হয়তো গাছে আর জল দেওয়াও হবে না। আর এখন এত চড়া পড়েছে যে একবেলা জল না দিলেই গাছগুলো নেতিয়ে যায়। তাই যাওয়ার আগে ভাবলাম যে আগে গাছগুলোতে একটু জল দিয়ে যাই, তাহলে পরে গিয়ে দুশ্চিন্তাটা কম হবে যে না, গাছগুলো অন্ততপক্ষে ঠিক থাকবে। তো এদিকে আমার মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি আগে রেডি হয়ে বেরিয়ে যাব। তবে আমি বেরিয়ে যাওয়ার আগে হিয়াজিয়া আসবে না, ওদেরকে আগেই বলে দিয়েছি যে এসে কিভাবে থাকবে না থাকবে। আর আজকে ওদেরকে স্কুলেও পাঠাতে পারবো না, কারণ ওর বাবাও আবার বেরিয়ে যাবে, শিলিগুড়িতেই যাবে। আমি আগে যাচ্ছি, ও পরে যাবে, তোমাদেরকে বললাম। তো ওদেরকে স্কুলে দিলে আবার ওদেরকে আনার ব্যাপার থাকবে, তখন আবার দেরি হয়ে যাবে। আর এরকম ক্রাইসিস পিরিয়ডে তখন মনে হয় 2-3 দিন স্কুল বাদ দিলেও কিছু না, বা পড়াশোনাটাও বাদ দিলে কিছু না। এটা তখন মনে হয় যে সবার আগে যে অসুস্থ সেখানটায় যাওয়াটা খুব দরকার। তবে ব্যাগ কিছুই গুছোনোর নেই, শুধুমাত্র একটা জামা নিয়ে নিলাম সাথে, কারণ বলা তো যায় না কখন কোথায় আটকে পড়ি।
অবস্থা বুঝে তারপরে আমার ডিসিশান যে আমি আজকে আসবো না কালকে থাকবো না কি করব সেগুলো সব পরে। এখন আপাতত যেটুকু আমার নেওয়ার জিনিস সেগুলো নিয়ে নিলাম এই ছোট্ট একটা ব্যাগেই। আর কালকে যখন শুনেছিলাম যে বাবুকে ডায়ালিসিস করবে সেই সময়টা না প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এতদিন থেকে বাবু অসুস্থ, জানি যে কিডনির সমস্যাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো এটা একটা বড্ড ভয় ছিল যে যদি কোনো কারণে ডায়ালিসিস করতে হয় তাহলে কি হবে। প্রত্যেকটা করেছি জানো যে ঠাকুর যেভাবেই হোক বাবু যেন ওষুধেই ভালো থাকে, ডায়ালিসিস করার জন্য দরকারটা না পড়ে। তো এই যে এখন আমি শিলিগুড়িতে পৌঁছে আমরা এখন নার্সিংহোমের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন যাচ্ছি আমি, আমার দিদি ভাই, মা, জামাইবাবু আর আমার মেসো। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে ঠাকুরকে এতবার করে ডাকার পরেও মনে হলো যেন শেষ রক্ষা হলো না, সেই আমার বাবুকে ডায়ালিসিসটা করতেই হলো। আসলে গেল বছরই খুব অসুস্থ হয়েছিল, তোমাদেরকে এর আগেই বলেছিলাম, তখন একবারে অনেক বোতল, প্রায় 18-19 বোতল ব্লাড দিতে হয়েছিল বাবুকে। তো সেই সময়টাই কিডনির ওপরে আরও প্রচণ্ড প্রেশার পড়ে যায়, যার জন্যই ঝট করে কিডনিটা আরও বেশি ড্যামেজ হয়ে গেছে। তো এই যে পৌঁছে গিয়েছি একদমই নার্সিংহোমের সামনে। মানে সময় মনে হচ্ছে আমার আর কাটছে না, ধৈর্যও আর মানছে না, মনে হচ্ছে কখন গিয়ে বাবুকে দেখব। তবে পৌঁছে গিয়েছি ঠিকই, কিন্তু ভিজিটিং আওয়ারের আরও কিছুটা সময় বাকি, আর সময়ের আগে তো ওরা কোনোভাবেই ঢুকতে দেবে না, তাই একটু ভাবলাম যে বাইরে এসে ভিডিওটা করি। কালকে যখন ডায়ালিসিসটা হয়েছে বাবুর, তখন কিন্তু আমাদের বাড়ির কেউই সামনে ছিল না, ওরা তখন বলেছিল যে এখনই শুরু হবে, কিন্তু এই করে করে আর শুরুটা করেনি, করেছে অনেক রাতে। তখন তো সবাই বাড়িতেই চলে এসেছিল, যার জন্যে এই সময়টা প্রচণ্ড মানে অধৈর্য হয়ে যাচ্ছি যে বাবু ডায়ালিসিস করার পরে কেমন আছে সেটা আমরা কেউই জানি না। ফোনে হয়তো খোঁজ নিয়েছি, কিন্তু সামনাসামনি এখনো অবধি আমরা কেউই দেখিনি। আর এখানে দেখো কত যে পেশেন্ট পার্টি বসে আছে তাদের প্রিয়জনদেরকে শুধুমাত্র একটুখানি সময়ের জন্য চোখের দেখা দেখবে বলে, মানে আমার মতনই সবাই অপেক্ষা করছে কখন ভিজিটিং আওয়ারটা শুরু হবে আর আমরা যাওয়ার পারমিশনটা পাবো। তবে মাঝখানে কিন্তু অনেকটা সময় আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি তোরে, তো ভিডিও করাটা সম্ভব নয়। আমি বাবুকে দেখে এখন এসে একটু গাছতলায় বসলাম, কারণ গাড়িটা আসবে তারপরে আমরা সবাই আবার যাব। তো ওই জন্য এই সময়টা পাশেই একটা মল আছে, তা সেখানেই গাছের নিচে একটু এসে বসেছি, এরপরে যাব সোজা বাড়ি। এখন বাজে প্রায় 2টো। দিদির বাড়িতে এসে সবার আগেই স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে যাচ্ছি তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাতে। এই যে দেখো, এই গাছটা দেখতে পাচ্ছ, একদম ফুলে ভরে গেছে, এত সুন্দর ফুল হয় এই গাছটাতে। আমি এই ফুলটার নাম জানি না, কিন্তু প্রত্যেক বছর এই সময়টা এই গাছটা একদম ফুলে ভরে যায়। চলো একটু সামনের থেকে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, রংটা এত সুন্দর আর ফুলটা দেখতেও সেরকম সুন্দর। আমি বেশ কিছুদিন আগে 2টো চারা নিয়ে গেছিলাম, একটা মা বাবুর নিয়েছিল, একটা আমি নিয়েছিলাম। মা বাবুরটা বেঁচে গেছে গাছটা, কিন্তু আমি বাঁচাতে পারিনি, আমার চারাটা না নষ্ট হয়ে গিয়েছে। আর আমার চারপাশে এখন এত খারাপ কিছু, তার মাঝে মনে হচ্ছে এই ফুলটার সৌন্দর্যটা সমস্ত খারাপকে ঢেকে দিচ্ছে কিছুটা সময়ের জন্য হলেও। কি সুন্দর না বলো, রংটাও যেমন সুন্দর, দেখতেও ঠিক ততটাই সুন্দর। এবারে যাই ভেতরে, সবাই খেতে ডাকছে আর দাঁড়ানো যাবে না এখানে। খেতে বসে গিয়েছি সবাই মিলে, আমি, মা, দিদিভাই আর আমার দিদির যা, সবাই একসাথে। আজকে বিশেষ কিছু রান্না করেনি, কারণ অনেক সকাল সকালই আমরা নার্সিংহোমে বেরিয়ে গিয়েছি, তাই দিদি যতটা পেরেছে সংক্ষেপেই করেছে আজকে। আজকে করেছিল মাসকালাইয়ের ডাল, পাঁপড় ভাজা, লাউ ঘন্ট, ফুলকপির বড়াও ছিল, মানে খাওয়ার সময় গরম গরম ভেজে দিল, আর করেছিল কাঁচা কলা আর ছানা দিয়ে একটা তরকারি। এই রান্নাটা আমার হচ্ছে সবথেকে প্রিয়, আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। তো তাড়াতাড়ি করে খেয়ে নেই, কারণ সময় হয়ে যাচ্ছে, আবার বাবুকে যাব দেখতে। ভিজিটিং আওয়ার হচ্ছে 5টার থেকে 6টা, তবে একটু আগে যেতে হবে, কারণ দিদিদের বাড়ি থেকে যেতে বেশ অনেকটা সময় লাগে।
সেদিন ভিডিওটা শুরু করার পরে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর শেষও করা হয়নি, যার জন্যে ভাবলাম যে ভিডিওটা শেষ করি, সেই জন্যই আবার ক্যামেরাটা অন করলাম। তো আমি তোমাদের সঙ্গে যে মানে যতটুকু অবধি শেয়ার করেছিলাম এর আগ অবধি, এটা আজকে হচ্ছে তারাও একদিন পরে, মানে আমি দুদিন শিলিগুড়িতে থেকে আজকে এসছি সন্ধেবেলা। সন্ধে বললে ভুল হবে, বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় 8:30 9:30 হয়ে গিয়েছে। আর তার মাঝখানে আর কিছু শেয়ার করিনি, মানে কি শেয়ার করব, নার্সিংহোমে তো কোনোভাবেই সে সমস্ত কিছু শেয়ার করা সম্ভব না। আর মানসিক অবস্থাটাও সেরকম ছিল না। আমি সবসময় তোমাদেরকে বলি যে আমি ব্লগ করি এই কারণেই যাতে আমার ব্লগ দেখে মানে সবাই আনন্দ পায়, তোমরা যাতে একটু আনন্দ পাও, কি একটু রিল্যাক্সেশন হয়। আমিও অন্যের ব্লগ দেখি আমার মনকে ভালো করার জন্যে। সেখানে একটা ব্লগ ধরে যদি শুধুমাত্র মানে ভারাক্রান্ত কথা থাকে তাহলে কারই বা ভালো লাগবে বলো। আর আমি চাই না আমার ব্লগ দেখে কারোর এতটুকুও মন খারাপ হোক। তবুও তোমাদের সঙ্গে যেহেতু সব কিছুই আমি শেয়ার করি, আমার নিজস্ব লাইফের সারা দিনের কাজ কর্ম সমস্ত কিছু, তাই এটাও শেয়ার করলাম। আর আগের ব্লগে আমার অনেক বন্ধুরা আমাকে আমার বাবার জন্যে মানে বলেছিল বারবার করে যে প্রার্থনা করি তোমার বাবা ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই জন্যই আরও বিশেষ করে আমার এই ব্লগটা করা, যে এখন এই মুহূর্তে বাবা কেমন আছে সেটুকু তোমাদের জানানোর জন্য। তো যাই হোক, যেটা আসল কথা সেটা হচ্ছে আজকে দেখে আসলাম। মানে সত্যি কথা মন চাইছে না যে আসি, কিন্তু কি করব, যে সংসার, মেয়ে দুটোকে রেখে গিয়েছি সেজন্যে না আর থাকতে পারলাম না, মানে বড্ড দোটানা, এখানে এসে মনটা পড়ে রয়েছে ওখানে। কিন্তু কি করব, এরকম পরিস্থিতিতে না আমরা বড্ড মানে অসহায় বোধ করি, না পারি এদিক ছাড়তে না পারি ওদিক ছাড়তে। তো বাধ্য হয়ে চলে আসলাম। আর লাস্ট যখন বাবাকে দেখে এসেছি আজকে 5টা থেকে 6টা ভিজিটিং আওয়ার, ওই সময়টা গিয়েছি। তো ওই সময়টা গিয়ে একটা অদ্ভুত রকম পরিস্থিতির সম্মুখীন হলাম, কারণ আমি নর্মালি ঢুকেছি যে বাবুকে দেখবো, তো গিয়ে দেখলাম যে বাবু ডায়ালিসিস চলছে। আমি এই যে কদিন হলো বাবা ডায়ালিসিস হয়েছে, আমরা কখনো সেই সময়টা সেখানে ছিলাম না, মানে ভিজিটিং আওয়ারটা সেই সময় ছিল না, রোজই রাত্রে হয়েছে। এবং আমি যখন গিয়েছি আজকে ওই সময়টা হচ্ছে ডায়ালিসিস হবে সেটা জানতাম না। ঢুকে হঠাৎ করে ওই রকমভাবে বাবুকে দেখে না, মানে হঠাৎ করে খুব মানে শকড হয়ে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমি এই সমস্ত জিনিসকে প্রচণ্ড ভয় পাই, একটা সামান্য রক্ত পরীক্ষা করতে গেলেও আমার মাথা ঘুরে যায়। আর সেখানে আজকে ওইভাবে বাবু শুয়ে আছে, এখান দিয়ে নল আছে আর সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে, আরেকটা নল দিয়ে ঢুকছে, সেটা যে কি ভয়ঙ্কর মানে পরিস্থিতি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ঢুকেই না প্রথমে কিছুক্ষণ থেমে গিয়েছিলাম, কারণ তার আগে এই দুদিন যতবার গিয়েছি বাবু হাসি মুখে বলছে আয়, একটু কথা বলা, তোরা ভালো থাকিস। যতবার জিজ্ঞেস করছি বাবু তোমার শরীর কেমন আছে, কষ্ট হচ্ছে, ততবার হেসে বলছে না। জানি বাবু সেটা নিজে যাতে আমরা কষ্ট না পাই সেজন্যই বলছে। তবু আজকে গিয়ে যে ওই রকমভাবে দেখবো এটা আমি কল্পনাই করতে পারিনি। আর যেটা বলছিলাম যে আমি খুব অল্পেই ভয় পেয়ে যাই। তো আজকে আমি জানি না কি করে হলো, মানে আমি ওইভাবে বাবুর সঙ্গে প্রায় 10-15 মিনিট ওই অবস্থায় দাঁড়িয়ে কথা বললাম, কি খেয়েছে না খেয়েছে সমস্ত কিছু গল্প করলাম বাবুর সাথে। কিন্তু আমি নিজেই অবাক হয়ে গেলাম যে আমার সেরকমভাবে কোনো অসুবিধে হয়নি। অনেক সময় কি হয় এরকম কিছু হলে, এমনকি আমার একটু হাতও যদি কাটে, আমি একটু রক্ত দেখলেই আমার সারা শরীর অস্থির হয়ে ঘেমে আমি এসে ফ্যান চালিয়ে হয়তো ঘরে শুয়ে পড়ি। তো আজকে ওই রকমভাবে বাবুকে দেখে প্রথমে একটু ভয় লেগেছিল, মানে খারাপ লেগেছিল, কিন্তু তারপরে যে আমার কোনো রকম অসুবিধে সেরকম কিছুই হলো না। আমার মনে হয় বাবুকে তখন ওইভাবে কষ্টতে দেখে না আমার নিজের ভয় কি একটা ভীতি কি কষ্ট সমস্ত কিছু ভুলে গিয়েছিলাম, যার জন্য হয়তো আমি একদম সেখানে পুরোপুরি স্টেডি থাকতে পেরেছি। আর সবসময় যখন বাবুর কাছে যাই মা খালি একটাই কথা বলে যে বাবুর সামনে গিয়ে যেন একটু চোখের জল না বের হয়, কারণ চোখের জল বেরোলে বাবু আরও দুর্বল হয়ে যাবে। তাই যতটা পারবি বাবুর কাছে একদম স্বাভাবিক থাকার চেষ্টা করবি, যাতে বাবু আরও মনে সাহস পায়। তো যাই হোক, এই সমস্ত কিছু মাথায় ছিল জন্যই হয়তো ওই সময়টা বাবুর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে আসতে পেরেছি। তো বাকিটা এখন জানি না কি হবে। কালকে ডাক্তার আবার আসবে ভিজিটে, তারপরে জানা যাবে। ওদিকে তো দিদি জামাইবাবু মা আছে, দেখি এদিকে কিছুদিন মানে কয়েকটা দিন থেকে আবার যদি পারি অবশ্যই যাব। তো আজকে তোমাদের এইটুকু জানানোর জন্যেই আমি ক্যামেরাটা অন করলাম, আর বিশেষ করে ব্লগটাও শেষ করার ছিল।
তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে।